স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অমিয়ভূষণ মজুমদার রচিত নির্বাস। নির্বাস উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অন্তিম পর্ব, অর্থাৎ অধ্যায় 7। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রাতটা কেটেছে। সকাল সকালই উঠেছে বিমি। তার মনে হলো কি কি যেন ঘটেছিল রাত্রিতে। ভুবনবাবু বলেছিল ভুবনবাবুই বৈকি, সে ছাড়া এ বাড়িতে পুরুষ কে? বড্ড ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। ক্লান্ত? একটু জিরিয়ে নাও। মালতী তার বাড়িতে গেছে বলে আসতে। রান্না চাপায়নি, উনুন ধরিয়েছে। বসো, চা করে আনবো? না, তাহলে বরং দুজনে মিলেই যাই ওদিকে। ও মা, বৌদি রান্না চাপিয়ে দিয়েছে এরই মধ্যে? কম্মা বটে। কোথায় গিয়েছিলে বেড়াতে? অন্ধকার রাত, কুপির আলোর ধোঁয়ায় রান্নাঘরের অন্ধকার কাঁপছে। উনুনের মুখের কাছে আভা, চৌকাঠের কাছে বসে মালতী। কিন্তু কেউ কি হেসেছিল খিলখিল করে, কিংবা কে যেন আহত হয়ে কাউকে আঁচড়ে দিয়েছিল? এগুলো সম্ভবত বিমির ভুল। কখনো কখনো যা করিনি তাই করেছি বলে মনে হয়। তখনও বাসি কাপড় ছাড়া হয়নি। মালতী এলো। তুমি আসবে জানতাম। উনুনে আঁচ দেওয়া হয়েছে, চলো চা খেতে খেতে গল্প করব। ভুবনবাবু আজ ঘুমোচ্ছে এখনো, বিমি বলল। রাতে ভালো ঘুম হয়নি বোধহয়। কাল যেন গরম পড়েছিল। মেঘ ছিল নাকি আকাশে? কাপড় পাল্টে রান্নাঘরে এসে বিমি দেখল মালতী কেটলিটা বসিয়ে দিয়েছে। মালতী বলল, বৌদি খবর শুনেছ? কি খবর? ওদের যেতেই হবে, কাল সকালেই যাবে। রেশন বন্ধ, গ্যাস বন্ধ। বিমি আত্মগতভাবে বলল, তুমি হয়তো জানো না মালতী, রাজনৈতিক নেতারা তোমার সঙ্গে রসিকতা করেনি তো? আন্দোলনের ব্যর্থতা হয়তো আগেই বুঝেছিল তারা। কিছু বললে বৌদি? যাবেই তো, বিমি বলল। যাওয়ার ব্যাপারের সঙ্গে মিলিয়ে মনে হলো কাল রাতে মেঘ যদি থেকেও থাকে, আজ তা নেই। পরিষ্কার লাগছে আলোটা, কেমন যেন তীক্ষ্ণ। মালতী বলল, কি লাভ হলো আমার পরিশ্রমের? লাভ কি সবসময় হয়? বলল বিমি। ভাবল সে। মেয়েটা শুকিয়ে গেছে, চোখের কোণ দুটি বেশ লাল। ধুলো লেগে রাতেও ঘুম হয়নি। কিন্তু রাতের ঘুমে হয়নি, রাতের ঘুমে কি যায়? বলল, আজ কোথাও যাবার তাগিদ আছে নাকি? গেলেও হয়, না গেলেও চলে। তোমার মুখটাও শুকিয়ে গেছে, চোখের কোণ দুটিও লাল। ধুলো লেগে লেগে রাতে ঘুম হয়নি? বলল মালতী। খালি চায়ের কাপটাকেই যেন এক মনে পরীক্ষা করছে মালতী। তার সুন্দর সুপুষ্ট আঙুলগুলি কাপটার গায়েই চলে বেড়াচ্ছে। বলল সে, আত্মহত্যা করেছে শুনেছ? কে? বিমলার হৃৎপিণ্ডটা যেন থমকে দাঁড়ালো। কার কথা বলছো? লতা বৌদি নয়? 2-4 দিন আগেই শুনেছি, বলতে সাহস পাইনি। সে যে মেয়েটাকে স্থানচ্যুত করেছিল সেই। কিছু হইচই হবে এই নিয়ে। কাল রায়মশাইয়ের কাছে পুলিশের কেউ এসেছিল। ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসেছে মালতী। এমন কর্মঠ মেয়েরও যেন আর কিছু করার নেই পাড়ার গল্প ছাড়া। মালতীই বলল আবার, রায়মশাই লতা বৌদিদের আত্মীয়তা জানতাম না। কাল তোমার বাড়িতে বসেই রায়মশাই বলেছিলেন এসব কথা। বুড়ো হলে পুরনো কথা বোধহয় মনে পড়ে। লতা বৌদির বাবা গিরিশবাবু রাজনীতি করতেন 1910 থেকে 39। এর মধ্যে 21 বছর কেটেছিল তাঁর জেলে। 39-এ আন্দামান থেকে ফিরে এলেন। তখন পক্ষাঘাতে বাঁ অঙ্গ পড়ে গেছে। স্পষ্ট করে কথাও বলতে পারেন না।
শুনলেন গায়ের কেউ কেউ তাকে বলে গিরিশ ডাকাত। রায়মশাই চিনতেন তাকে ঘনিষ্ঠভাবেই। একই গ্রাম তো, নদী পেরিয়ে গেলে এখান থেকে মাইলখানেক মাত্র। কে আর কেন নদী পার হয়, পুলিশের ঝামেলা তাঁকেও ভোগ করতে হতো, কারণ তিনি পুলিশের চাকরি করতে করতে তা ছেড়ে দিয়েছিলেন। বঙ্গভঙ্গের হুজুগে। আর একটু চা দেবে বৌদি? কেটলিটা উনুনে বসালো বিমি। মালতী বলল, তাহলে গিরিশের মেয়েই লতা বৌদি? গিরিশ যখন ফিরলেন তখন লতা বৌদির বছর 11 হবে। বাপ সেই প্রথম মেয়ের মুখ দেখল। এরকমই হবে, কারণ গিরিশবাবু আন্দামানে 10 বছর ছিলেন পক্ষাঘাতে অসাড় হওয়ার আগে। বৌদি, তোমার তরকারির ঝুড়ি এঁটো করে দিলাম, চা খেয়ে জলে হাত দেইনি। রোসো চা করি আবার, বলল বিমি। অনুভব করল কি যেন ভাবছিলাম। ভাবল মালতীকে এমন করে কথা বলতে আর কখনো শোনেনি, যেন গলা মোম জলের উপরে পড়ে পড়ে, কিংবা যেন চৈত্রের বাতাস গাছ থেকে জীর্ণ পাতাগুলিকে বহন করে নিয়ে যাচ্ছে। মালতী বলল, আর 42-এ এসে আইবির দারোগা মহিদ্দার কাজ হলো বোবা নুলো, কিন্তু তাহলেও স্বদেশী গিরিশের চালচলনের খোঁজ রাখা। শেষের দিকে গিরিশের বাড়িতেই অনেকটা করে সময় কাটাতো মহিদ্দার। আচ্ছা মালতী, বলে শুরু করলো বিমলা, কিন্তু আঁচল জড়ো করে কেটলিটা ধরে উনুন থেকে নামিয়ে প্রশ্নটার জবাব সে নিজেই দিল। বলল, বিয়ের আগে লতা অবশ্যই জানতে পেরেছিল, আর গিরিশবাবু তারও আগে। মোহিতের পুলিশি চাকরির কথাই বলছি, তাই স্বাভাবিক নয়? মালতী বলল, খুবই স্বাভাবিক। গিরিশবাবুর পক্ষে তখন কারো আর্থিক সাহায্য ছাড়া বেঁচে থাকা সম্ভব ছিল না। বিয়ে হয়নি। চা করল বিমলা। মালতী নির্বাক চেয়ে রইল জ্বলন্ত উনুনটার দিকে। বাতাসটা যেন সেখানে দৃষ্টিগ্রাহ্য হয়ে কাঁপছে, যেন দর্শনীয় কিছু। উঠছ? ভালো লাগছে না? তোমাদের ভুবনদাকে ডেকে দেবে নাকি যেতে যেতে? দি। মালতী চলে গেল। মেয়েটা অস্থির হয়েছে, নিস্পৃহ যেন। ভুবনবাবু হাত মুখ ধুয়ে জামা গায়ে এলো বিমির কাছে চা খেতে, যেন সে তখনই বেরোবে কোথায়। কেন? চা দিয়ে জিজ্ঞাসা করল বিমি। কাল সন্ধ্যায় রেশন আনার কথার ছিল, আনা হয়নি। দেখি যদি আজ সকালে দেয়। ও আচ্ছা, এটুকুই? কালকের জের আছে। ভুবনবাবু রেশন আনতে গেল। আজকের রোদটা খুব উজ্জ্বল। শীতের অস্পষ্টতা গ্রীষ্মের প্রখরতাও নয়, একটু তরুণ দীপ্তি, যেন যেন কোন তরুণ তাপস, যার কমনীয়তা এখনও আছে। তপস্যার রুক্ষতা ভাস্বর করেছে, কিন্তু মরি মরি কি তরুণ কান্তি। বৈশাখের জটাজুটো সমন্বিত রৌদ্রদীপ্তি নয়, কিন্তু তুলনাটা আর টানা যায় না। বর্ষাকালে তাহলে তাপসের কোন রূপ? মানুষ উপমা দেবে বলেই তো কাল নয়। তার চাইতে উপমাহীন ঋতু পরিক্রমা ভাবাই ভালো। পৃথিবী তার মেরুদণ্ডের উপরে হেলে ঘুরছে। দরজাটা বন্ধ করে দিয়ে বিমি ফিরে এলো। নিজের শোবার ঘরে এসে একটু দাঁড়ালো সে ইতস্তত করার ভঙ্গিতে। কুলোয় করে চাল ঢেলে নিল। আঁচটা জ্বলে যাচ্ছে উনুনে। তপস্যা, এই কথাটা তার মনে ফিরে এলো। তপস্যা আর কষ্ট, কষ্ট করাই কোনো কোনো ক্ষেত্রে তপস্যা হয়ে ওঠে নাকি? কালকের সন্ধ্যায় লাইব্রেরির সেই ছেলেগুলি তাদের খেলাধুলোর স্বাভাবিক চঞ্চলতা থেকে সরে এসে বই পড়ছিল। তপস্যা নাকি তাদের? তপস্যার জেদ। অনেকের জেদ থাকে, লতার বেশ খানিকটা ছিল, কিন্তু মালতী যেন তাকে অন্য কিছু হারিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে নিয়েছিল। অজয় বোধহয় বলেছিল নেশার কথা। মেয়েদের মন আর শরীর কি আলাদা রাখা যায়? ভালো লাগার অভিনয় করতে করতে অভিনয়টাকেই ভালো লেগে যেতে পারে। কি হয় তপস্যায় বলো? এ ধরনের কথা আগে অনেক শোনা যেত।
ক্যাম্পে কারো কারো মুখে এই কলোনিতে এসে অনেকের, বিশেষ করে রায়মশাইয়ের আলোচনায় এই বাস্তবহীন দুর্দশায় আজ যারা, তাদেরও অনেকে অনেক দিয়েছে। হৃদয়পিণ্ড ছিন্ন করা সে দান আজ আবার দণ্ডকারণ্যের প্লাবনে ধাক্কা খেয়ে খেয়ে এই কথাগুলি কি অনেক কথার মধ্যে সোচ্চার হয়ে উঠবে? দীর্ঘদিনমান তারাও তপশ্চারণ করেছে। সে তপস্যা কি ব্রাত্যের তপস্যার মতোই মূল্যহীন? কিংবা এ যেন কোনো অভিনব পুরাণ কথা? নদীর দুই তীরেই তপস্যা হয়েছিল, সিদ্ধিও এলো, কিন্তু এক তীরকে বঞ্চিত করে অন্য তীরের ভাগ্য সবটুকু সিদ্ধিকে আত্মসাৎ করেছে। কিংবা গিরিশবাবু তার কথা, মালতী যা বলে গেল, এই কথাটা ভাবতেই যেন তার মন প্রস্তুত হচ্ছিল তপস্যার কথা তুলে তুলে। বিমি ভাবল, কাঁদব কেন, তা তো বুঝি না। আর লতা, মোহিত বলে তপস্যাই ছিল সেটা লতার, নাকি লতা আলো বাতাসের অভাবে হাঁপিয়ে উঠেছিল, নিজের তপস্যায় বন্দি ছিল সে? ধরা পড়াই নিয়তি এ জেনেও দীর্ঘমেয়াদী হঠাৎ একদিন যেমন পাগলামি করে বসে। আর সৌম্য, এ কি কারাগার খুঁজে খুঁজে ফেরা? কি মূল্য দেবে তোমার এই তপস্যার? কে তোমার যশগান করবে? কাল কিন্তু এসবই ভেবেছে বিমি। নতুন হয়ে ওঠা তপস্যা, এমন সব ব্যাপারে কি লাভ হয়েছে ভেবে? রাজপথটার উপরে শব্দ হলো, কনভয়। এ পথে অনেক কনভয়ে যেত বটে। জানালার পাল্লাটা মেলে দিল বিমি। এ কি, কালকের বাসগুলো নয়? একখানা, দুখানা, পাঁচখানা, সব আগের গাড়িটা কোথায় গিয়ে থামল, কিন্তু পরপর বাসগুলো আসছে আর থামছে। বাস, বাস, ট্রাক, বাস। দেখতে দেখতে গোটা ক্যাম্পের দৈর্ঘ্য জুড়ে দাঁড়িয়ে গেল তারা। যেন প্রাকার তৈরি হলো একটা, পৃথিবী আর ক্যাম্পের মধ্যে। কিন্তু আজ কেন? কাল যাবার কথা ছিল না? বিবি অন্তরে অন্তরে কেঁপে উঠল। কি ঘটবে এই প্রাকারের আড়ালে? কি ঘটবে ভেবে সে কি করছে? মালতী তো কত ভাবল, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ঠিক খবরটাও আনতে পারেনি সে। আজই যাবে, অথবা ঠিক খবরই সে পেয়েছিল। গোলমাল এড়ানোর জন্যই একদিন আগেই ব্যবস্থা করা হয়েছে। কেন যে ভয় বুঝি না। কেউ কি তাকে টেনে নিয়ে যাবে ঘর থেকে? কেন যাব? গিয়ে কি হবে? কি লাভ? বিমি পেটের কাছে একটা সংকোচ প্রসারণ অনুভব করল। এই আক্ষেপটাই বুকের কাছে উঠে আসে, বুক তোলপাড় করে ওঠে। সে জানে নিজের সম্বন্ধে বোধহয় কিছুই তার অজানা নেই। বিক্ষোভী বোধহয় কথাটা ভুল নয়। থরথর করে বুক কেঁপে ওঠে। আচ্ছা ভুবনবাবু, ভুবনবাবু খেতে বসেছে বলল বিমি। কিছু বলবে? দরকারি কথা নয়, বেদেদের কথা বলছি। সপ্রতিভ হওয়ার চেষ্টায় হাসল বিমি। বেদে? যারা ছোট ছোট তাঁবু আর বুড়ো থুড়ো দু একটি ঘোড়া নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ, পথ চলতে চলতে পথের ধারেই কোন পোড়ো বাগানে আশ্রয় করে নিল। তারপর আবার একদিন এগিয়ে চলল। কেনই বা থেমেছিল আর কেনই বা এগিয়ে গেল তা বোঝা যায় না। শিশুরা জন্মাচ্ছে, বৃদ্ধদের মৃত্যু হচ্ছে, তারা যেন খুঁজে ফিরছে কিছু। বৃদ্ধের মৃত্যু হলো, উদ্দেশ্য তার সঙ্গে ফুরিয়ে যায়। শিশু জন্মালো, উদ্দেশ্যটার সে কিছুই জানে না, তবু তারই পিছনে চলেছে। কেন এমন হয়? ওই ধারা ওদের। হ্যাঁ ভুবনবাবু, তুমি দেখেছ, নদীর চরে চরে চাষ করার একটা ঝোঁকও আছে কোনো কোনো চাষির। সব চরে ফসল হয় না, বরং ঝড় উঠে পড়ে কখনো। নদীর কালো জল তার নড়বড়ে কুটিরের গায়ে ছলাৎ ছলাৎ করে আঘাত দেয়, তবু তার চরের মায়া কাটে না। সেও যাযাবর, কিন্তু ওদের কথা কেন বলছো কি জানি বলে ভাবল বিমি।
নিস্তব্ধ দুপুর। ভুবনবাবু খেয়ে ঘরে যাওয়ার অনেক পরে এই স্তব্ধতা এসেছে। অনেক দিন হয় না কাজটা। কোনো দিন কি বিশেষ দিন হয়ে আসবে যে তার জন্য রেখে যাওয়া? বিমি নিজের ঘরখানা ঝাড়তে শুরু করেছে। প্রায় শেষ হয়েছে ঘণ্টাটেকের চেষ্টায়। দেওয়াল ঝেড়ে জিনিসপত্র এদিক থেকে ওদিকে সরিয়ে কোণগুলিতে নিজেকে সংকীর্ণ করে প্রবেশ করে চৌকির তলায় গুঁড়ি মেরে ঢুকে মনে মনে বলল, সে কি, জানি কেন বলি এসব কথা। পরিশ্রম হয়েছে, চুলে মাকড়সার সুতো লেগেছে, গায়ে ধুলো, ঠোঁট দুটো একটু ফাঁক করে সে নিঃশ্বাস নিচ্ছে, বুকটা মৃদু মৃদু ওঠানামা করছে। এবার স্নান করতে হবে। বাঁশের আড়া থেকে গামছা নিয়ে সে মুখ নিচু করে স্নানের ঘরে গেল। এরকম হয় কোনো কোনো দিন, জল স্পর্শ করতে একটা অনিচ্ছা। দেহটা তপ্ত হয়ে আছে, কিন্তু তাপদগ্ধ নয় যে জলের শীতলতা কাম্য হয়ে উঠবে, বরং জল যেন দেহের স্পর্শকাতরতাকে জাগিয়ে তুলবে। স্নানঘরের দেওয়ালগুলো বাঁশের, কিন্তু সিমেন্টের চৌবাচ্চাটা বেশ বড়ই। গভীর নয় খুব, কিন্তু চওড়া। চৌবাচ্চার দেওয়ালের উপর বসল বিমি। অন্যমনস্কভাবে জলের দিকে চেয়ে থাকতে থাকতে নজর পড়ল নিজের ছায়ার দিকে। জলটা স্থির, অঙ্গের ছায়া ধরেছে। ছায়ার দিকে চাওয়াটাও অন্যমনস্কভাবে। আকস্মিক একটা নির্দয়তা যেন উঠে এলো, যেন চারিদিকের প্রকৃতি থেকেই একটা রূঢ় নির্দয়তা তাকে গ্রাস করল। বুকের কাপড়টা সরে গিয়েছিল, অনাবৃত করল সে। কোমল সুঠাম স্নেহ ভারানত বুক দুটি, কিছুটা উদ্ধত, কিছুটা যেন রোদনমুখী। বুক কুক্ষি জঙ্ঘা, অশ্রু যেন বাইরে আসার পথ পাচ্ছে না। এ কি করছে সে? ফোঁপানোর মতো দমকে দমকে তার মনে হতে লাগলো, এর চাইতে কাঁদা ভালো, কাঁদা ভালো। সম্বিত পেয়ে ভিজে কাপড় গায়ে জড়িয়ে ঝপঝপ করে জল ঢালল বিমলা। গা মুছল কি মুছল না, কাপড় পাল্টে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকল। ভিজে চুল বেয়ে টপ টপ করে জল পড়ছে। জামা পরার সময় চোখ বুজে রইল সে। আয়নাতে মুখও দেখবে না। দুপুরটা কি করে যেন কাটল, কাটবে দুপুর তা যেন মনে হয়নি। হিংস্রতার মতো, আদিমতার মতো একটা উত্তাপ যেন অন্তর থেকে বিচ্ছুরিত হচ্ছে। কি যেন নেই, অন্ধ সে, জড় সে, তার দেহ নেই, মুখাকৃতি বোঝা যায় না, একটা পিণ্ড যেন, যেন ভ্রষ্ট ভ্রূণ। কি যেন একটা অনুশোচনা। তাকে অস্বাভাবিক চাপে রেখে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। আর তাকে চেনা যাবে না। চেষ্টা করলে আর তার স্বরূপ ফিরিয়ে দেখা যাবে না মুহূর্তের জন্য। ইচ্ছার মতো মুখ নিয়ে সে ফুটবে বলে মনে হয়, আবেগের মতো পিণ্ডাকার হয়ে যায়, যেন অনুচ্চারিত শোক, যেন কান্না হতে পারত। বিবি নিজেকে প্রবোধ দিল, শক্ত হতে বলল, স্বগতোক্তি করল, না না বিমি, শক্ত হও। কি লাভ ভেবে? শব্দ হচ্ছে রাজপথে, মোটরের হর্ন, স্টার্টারের শব্দ, অনেক লোকের একসঙ্গে বলা কথার প্রতিধ্বনি। বিমি বাইরে গিয়ে দাঁড়ালো। এ তো বোঝাই যায়, বাসগুলি এগিয়ে পিছিয়ে বোধহয় বুদ্ধটাকে জোরদার করছে। হাতের দিকে নজর পড়ল হঠাৎ। এ কি, বালা দুটো কোথায়? মনে পড়ল দুপুরে যেন একসময় খুলে ফেলেছিল। কেন তা করল? লোক আসছেই দেখো, লোক বাড়ছেই। দেখতে আসছে। মানুষ দুঃখের কথা বলতে ভালোবাসে, শুনতেও, দুঃখ ভোগ করতেও নাকি? ভালোবাসা নয় বোধ হয়। এমন হতে পারে মন্ত্রের মতো কোনো অদৃশ্য প্রভাব আছে দুঃখের। এটাই হয়তো উত্তর। হয়তো তার টানেই মানুষ যাযাবর হয়। মালতী নয়, কয়েকজন সুবেশ তরুণ, না প্রৌঢ়ও আছে দু একজন। ওদের পার্টি নাকি
ধবধবে পাঞ্জাবিগুলোর ফ্রেমে আঁটা মালতীর অনেক ব্যবহার করা সাদামাটা শাড়ি, ব্যবহার করা মেয়ে। ভুবনবাবু এসে দাঁড়ালো বারান্দায়। যাচ্ছে? হ্যাঁ। দুপুরেই তারা রাত্রির রান্না শেষ করেছে, প্রস্তুত হয়েছে যাত্রার জন্য। কিন্তু তাড়াতাড়ি কি পারছে? অজ্ঞাতের দিকে পা বাড়াতে যে দ্বিধা সেটা বিমূর্ত না হলেও আছেই তো। বিকেলের সময় পার হয়ে যাচ্ছে, কোনো কোনো গাড়িতে কিছু কিছু লোক উঠে বসেছে, কিন্তু সব গাড়িই যেন খালি এখনো। যারা উঠেছে বাসে তারাও উৎকণ্ঠায় অস্থির যেন, ওঠানামা করছে, নেমে যেন মাটি স্পর্শ করে যাচ্ছে। বাসটাকে দেখছে ঘুরে ঘুরে, নিচু হয়ে তার চাকা, গায়ে হাত বুলোচ্ছে। আজ সময় কোথা দিয়ে কাটবে কে জানে। এখনই আলো ধূসর হয়ে গেছে, সময়ের কোনো ধারণাই আজ অবশিষ্ট নেই। বিমলা বারান্দা থেকে নেমে রাজপথের ধারে এসে দাঁড়ালো। নতুন একদল যাত্রী বেরিয়ে আসছে ক্যাম্প থেকে। আজ তারা আর কাঁটাতারের বেড়া ডিঙিয়ে চলাফেরা করবে না। সদর দরজার কাল্পনিক পরিস্থিতিটাকেই সম্মান দিচ্ছে। কাঁদে নাকি? না না, উলু দিচ্ছে, কান্নার মতো শোনালো। উলু দেয় কেন? বন্যা? বন্যা কি সঙ্গে সঙ্গে পরিপূর্ণ হয়? ধীরে ধীরে জল বাড়তে থাকে, রাত্রির আঁধার নামে, পাক বাড়ে, ডাক ওঠে জলের, তারপর শোনা যায় মানুষের হাহাকার। তারপরও জলও হাহাকার করতে থাকে অন্ধকার আকাশের নিচে। সন্ধ্যা হয়ে গেল ইতিমধ্যে। মালতী তার দল থেকে একটু সরেই দাঁড়িয়েছে, বরং বিমলার থেকেই কাছে। জব করছে? দেখো, রাজনীতি করা মেয়ে ভয় পেয়ে জব করছে। ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। মালতী অস্ফুট কণ্ঠে চোখের জলে মিশিয়ে আবৃত্তি করে যাচ্ছে। দুর্বল হয়ে লাভ কি? বিমলা হাঁটতে শুরু করলো বাসগুলির দিকে। বরং কথা বলা ভালো। অন্ধকার হয়ে এসেছে, কাছে না গেলে মানুষ চেনা যায় না। হলুদমোহন এর আগেও উদ্বাস্তু দেখেছে। ওই প্রান্তরটারই হলুদমোহন নাম ছিল। সেই সেবার হাওয়া জাহাজের মাঠ করা হয়েছিল। গ্রামবাসীরা সেদিনও এমনি গিয়েছিল দল বেঁধে। চেনা মুখ যাদের, তাদের কারো কারোর সঙ্গে কথা বলল বিমলা। বাসের ভিতরের অন্ধকার যেন অজ্ঞাত কোনো পৃথিবী, যেন ভবিষ্যতের গর্ভ। বাইরে তবু আলোর রেশ আছে, আলোটা বাড়িয়ে দিলেও পারত, বলল বিমলা। দিবে? গাড়ি ছাড়লে ওজল হবে, কে একজন বলল গাড়ি থেকে উদাস স্বরে। বিমলা বাসের লাইনের গোড়ায় চলে এসেছিল, আবার এগোতে লাগল। শ্রীকান্ত? মা ঠাকুরুন? বিন্দা কই? এই যে হাতে ধরা। ম্লান অন্ধকার। বিন্দা তার 1 মাসের শিশুটিকে জড়িয়ে ধরে আছে, আর শ্রীকান্ত তার বাহু স্পর্শ করে দাঁড়িয়ে। শ্রীকান্তর মুখ সাদা হয়ে গেছে, বিন্দা থরথর করে কাঁপছে। যাচ্ছ? যাই মা ঠাকুরুন, আশীর্বাদ করেন। মরণচাঁদকে দেখেছ? এদিকেই আসছে, দেখাশোনা করতেছে সকলের সঙ্গে। যাবে না? জানো নে? গলার স্বর ওঠানামা করল না, যেন মুখস্থ করা কথাগুলি বলছে শ্রীকান্ত। বিমি আবার হাঁটতে শুরু করল। মরণচাঁদ এখনো মনস্থির করতে পারেনি। বিন্দা নতুন হতে চলেছে, কোলে কি তার নতুন জীবনের ন্যাস? শ্রীকান্ত ঠিকই বুঝেছে, এই পুরনো মাটিতে বিন্দার যদি আবার কলকাতার মোহ জাগে, মরণচাঁদ তার মাসির ছেলেকে কোলে করে এই ধ্বংসে ঘুরে বেরিয়ে কি করবে? কিন্তু বিন্দা কাঁপছে কেন? এ কি, বাস ছাড়ল? একটু যেন দুলে উঠল বাসের লম্বা লাইনটা। উঠে পড়ো তোমরা, মাটি, আশ্চর্য মাটি। এ মাটি আঁচলে বেঁধে কি হবে? উঠে পড়ো, উঠে পড়ো। কেউ যেন হাউ হাউ করে কেঁদে উঠল। সবগুলি নয়,
লাইনের এক্কেবারে মাথায় পরপর দুটো ছেড়ে গেল। অন্যগুলো স্টার্টার চেপে চেপে পরীক্ষা করছে, গো গো করছে। স্টার্ট নিচ্ছে না। কতবার তো দেখা হলো। ড্রাইভারও যেন অকারণে নার্ভাস হয়ে পড়েছে। তাড়াতাড়ি হাঁটতে লাগলো বিমি। পরিচিতদের অনেকের সঙ্গেই দেখা হয়নি। মরণচাঁদ কোথায় থাকলো? সুরত? বেশ বোঝা যায় সুরতের মুখ মৃতের মতো বিবর্ণ। আর সতী বোধহয় শিশুকে প্রবোধ দেবার মতো তার ভয়কে দূর করার চেষ্টা করছে। বাসের ভেতরে যেমন বাইরেও তাই। স্ত্রী, পুরুষ, কিশোর, কিশোরী, শিশু ভিড় করে আছে। লোক চিনতে হলে ঠেলে ঠেলে এগোতে হয়। তৃতীয় বাসটাও ছেড়ে গেল। মঙ্গল হোক, মঙ্গল হোক। নতুন হয়ে ওঠো। চতুর্থ বাসটাও নড়ে উঠল। সব লোক ওঠেনি। দূর দাঁড় করে গুঁতো খেয়ে কোনো রকমে উঠে বসল তারা। কয়েক পা এগিয়ে গেল কয়েকটি লোক বাসের সঙ্গে সঙ্গে। দর্শক? বিমিও কয়েক পা এগিয়ে গিয়েছিল। এবার সব পিছনের বাসটাই তার সামনে। সবগুলিকেই এরকম করে রওনা করে দেবে সে? তারপরেও একখানা বাসও থাকবে না। যেন তরঙ্গ, তরঙ্গের পর তরঙ্গ এসে লাগছে অন্ধকারের তটে। টলমল করে উঠছে অন্ধকার। অন্ধকারের মতো একটা ঢেউ লাগছে রক্তে। অথচ দেখো বিকেল, এ কি মরণচাঁদের ছেলে না অভিমন্যু? একা দাঁড়িয়ে কেন? এখানেও ভিক্ষা করছে? তাহলে তাহলে ধক করে উঠল বিমলার বুক। একা কেন? একা কেন? বাস ছাড়ছে যে। মরণচাঁদ কি শেষ পর্যন্ত ছেলেকে ফেলে পালাচ্ছে? পরের ছেলে বুঝি? মাসির চুরি করা, হসপিটাল থেকে কুড়িয়ে আনা, তাই? বাস গো গো করে উঠছে। ওঠো ওঠো, উঠে পড়ো তোমরা। ছেলেটির হাত ধরে চলন্ত বাসে উঠে পড়ল বিমলা। কেউ বললে অন্ধকার বাস। আলো জ্বালাবার চেষ্টা করে মৃদু লাল আভা একটা ফোটাতে পারল বাল্বের গায়ে। মানুষগুলিকে চেনা যাচ্ছে না। কথা নেই কারো মুখে। কে যেন উলু দিতে গিয়ে থেমে গেল। কান্না হয়ে গেল সেটা। বিমলা শক্ত লোহার মতো মুঠিতে হাত চেপে ধরল ছেলেটির। কাঁদছে ছেলেটা। হাত ছাড়ানোর চেষ্টা করছে সে। বাস ঝাঁকি দিয়ে উঠল। পথটা অসমান। বোধহয় গুঁতো খেলো কেউ কেউ। কুৎসিত ভাষায় কে গালি দিয়ে উঠল। আরও কেউ কেউ কাঁদছে। বিমলা হাঁপাতে লাগল। গরমও নয়, অন্ধকারও না। এখন বিকেল। অন্ধকারে পাশের বউটা বুক আলগা করে সেখানে তার ছেলেকে টেনে নিল। বিমলাও কি তাই করবে নাকি? হাঁটুটা টাটাচ্ছে ব্যথায়। উঠতে গিয়ে গুঁতো লেগে থাকবে। মরণচাঁদ যায়নি, এমন হতে পারে। কিন্তু এর যে যাওয়া দরকার। ছেলেটিকে বুকের উপরে চেপে ধরল বিমলা। ঝাঁকি দিচ্ছে বাস। ওহ, ড্রাইভার কি এ পথে নতুন? কিংবা নিচে থেকে রাজপথকে যতটা সমতল বোধ হয় তা নয়। বন্ধুরতার ধাক্কা লাগছে যাত্রীদের। দুলছে বিমলা। হাত ছাড়াতে না পেরে তার কোলে মুখ রেখে কাঁদছে ছেলেটি। অনেকেই কাঁদছে। অন্য অনেকে কাঠ হয়ে বসে আছে। আলো কেন হচ্ছে না? কুৎসিত ভাষায় গালি শুরু হলো আবার। আলো আলো। আর্ততারও যেন তরঙ্গ আছে। আর এক ধমক এসে পড়েছে। এ কি আকুতি? এখনই কি আলো দরকার? আলোতে কি সব ভয় যায়? ড্রাইভার হঠাৎ গাড়িটা থামালো। কেউ নেমো না যেন গাড়ি থেকে। আলো ঠিক করব। পিছনের দরজা খুলে সে গাড়ির ভিতরে উঠল। বাল্বটা বদলাবে। যেটুকু আলো ছিল তাও নিভে গেছে। পিছনের দরজাটা খোলাই। নিঃশব্দে নেমে পড়ল বিমলা ছেলেটির হাত ছেড়ে। আর কে যেন নামতে যাচ্ছিল। ড্রাইভার ধমকে উঠল, এই ও, ধরো তো ওর হাত। কে যেন ছেলেটির হাত চেপে ধরল। কাঁদল ছেলেটি। এই ও, চুপ! ধমকালো ড্রাইভার। এবার আলো জ্বলেছে বাসে। হু হু করে সেটা বেরিয়ে গেল। পথে আলো পড়েছে। পরের বাসটাও আসছে বোধহয়।
বিমলা পথের একেবারে ধারে গিয়ে দাঁড়ালো। শহরের বাইরে পথের ধারে আগাছার জঙ্গল, অন্ধকারও নামছে এতক্ষণে। বিমি বললে, খড় দূষণ হেলায় লঙ্কা করিল, কেউ কি শুনতে পেল? বিমি নিজেই শুনলে না? তার নিঃশ্বাসে গলার মধ্যে করাত চলেছে শব্দ করে। কত হলো রাত? খুব বেশি হয়েছে কি? ভুবনবাবুকে বিমর্ষ দেখালো। পরপর দুসন্ধ্যা বিমলা ফিরতে দেরি করে ফেলেছে। কাল মালতী এসেছিল, আজ সেও আসেনি। বিমলা বলল, না, দরজা দিয়ে দাও। তুমিও এসেই গেছো, আজকের মতো বাইরের সঙ্গে চুকে গেছে আমাদের। সে হাসল ভুবনবাবুর মুখের দিকে চেয়ে। কিছু বলছো না যে? কি বলবো? ভুবনবাবু বলল, কেন, ফিরতে দেরি করলাম? তার জন্যে ধমক দিতে পারো না? কেন তুমি তা দেবে না? বসো, হাঁপাচ্ছ এখনো? ভুবনবাবু বলল, রান্না করবে বিমি, ভুবনবাবুকে খেতে দিতে হবে, রাতও হয়েছে, কাল স্কুলে যেতেই হবে। পিছন ফিরে উনুনের দিকে মুখ করে বসে আছে বিমলা। তার গা কেঁপে কেঁপে উঠছে। ম্যানেজার অফিস ডেকে বলল, তোমাকে বরখাস্ত করা হলো বিমলা, তুমি 3 দিনের মধ্যে কোয়ার্টার্স ছেড়ে দেবে। আপনি নয়, তুমি। 3 দিন? তার আগে সেই ধর্মঘট, দাঙ্গাও। সে গেল শ্রমিক সংঘের প্রধান কর্মকেন্দ্রে, চা বাগানের আওতার বাইরে, মহকুমা শহরে। এ অঞ্চলের পুরনো ইউনিয়নগুলিকে স্থানচ্যুত করে নতুন ইউনিয়ন স্থাপন করার জন্য রাজনীতি থেকে 2 পা সরে এসে এই মহকুমা শহরে বাস করছেন নেতা। সফলও হয়েছেন। অনেক বাগানই ছোট ছোট ইউনিয়ন স্থাপন করতে পেরেছেন। সোয়েথোয়েটও হলো। খেজুর গাছের গায়ে বটগাছকে পরগাছা হয়ে বসতে দেখেছ? বিমলা হাসি হাসি মুখেই তাঁর সামনে গিয়ে দাঁড়ালো। তখনও বিশ্বাস ছিল সংঘনেতা এত ধর্মঘটি শ্রমিককে কাজে রাখতে পারছেন। তার বেলা কি এমন কঠিন হবে কাজটা? চাকরিটা তার জীবন সমান। বিমলা বলল, আমার চাকরি গেছে শুনেছেন? নেতা অতি ভদ্র ভাষায় অতি মৃদু কণ্ঠে যা বলল তার সারমর্ম এই রকম। চাকরি কি থাকে? শ্রমিক নেতৃত্বকে কর্তৃপক্ষ কখনো বরদাস্ত করে না। তার নিজের চাকরিও একদিন এমন করেই গিয়েছিল। বড় চাকরি সে করত, 700-800 টাকার। কিন্তু আমি চাকরি ছাড়া এ বিষয়ে সংঘ কী করবে? আপোস হয়েছে, এখন কি নতুন কিছু করা যায়? আর আইন অনুসারে আপনি একজন অফিসার। অফিসারকে কোনো অবস্থাতেই ওরা সংঘের সভ্য বলে মানতে রাজি নয়। উপায়? বিবর্ণমুখী বিমি বসে পড়ল টুলটার উপরে। বিমলা তার কোয়ার্টার্সে ফিরে এলো। কাঠের বাড়ি, পুরনোও বটে, সস্তা ছিট কাপড়ের পর্দা ফেলা, সাজানো গোছানো 2খানা ঘর। উপচার আর কোথায়, বরং যেন এক ধরনের কঠোরতাই। তা হলেও কিন্তু এই ঘরেই সৌম্য তাকে নতুন জীবন সম্বন্ধে অনেক কথা বলেছে। অনেক সন্ধ্যা, অনেক বিকেল থেকে সন্ধ্যা পার হয়ে রাত্রি। না না, সৌম্য সংঘের নেতার মতো অত বড় নয়। মনে পড়ল বিমির ম্যানেজার এবং নেতার ভ্রোর গঠনে যেন বেশি রকমের মিল ছিল, কাঠিন্য, প্রভুত্ব, কঠোরতা। আর বিমলা উঠে গিয়েছিল আয়নার সামনে। বোঝা যায় এখনই তার দোষ নয়, কিছুতেই তার দোষ নয়। এক ধরনের আদিম স্বাধীনতা বোধই বরং জন্মেছিল তার নিজের। ভেবেছিল বিমলা জীবন পরিপূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু কোথায় গেল সে? ধর্মঘটের মধ্যেই একদিন কোথায় চলে গেল সৌম্য? হয়তো অন্য কোনো শহরের অন্য কাউকে মিষ্টি করে ডেকে নতুন ধর্মঘটের ব্যবস্থা করছে। এখানকার বিমলা তার কাছে ব্যবহার শেষের মৃৎপাত্র। বিমলা স্নান করল না, রান্না করল না,
চোখের জল মুছে নিজের কোয়ার্টার্সের ঘরগুলিতে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, যেন সে মুঠি মুঠি করে ধরতে চায়। ঘরের ছিটকাপড়ের পর্দা, ঘরের দেওয়াল, চৌকিতে বসে সত্যি সত্যি সে চৌকির ধার চেপে ধরল, যেন কেউ তাকে টেনে নিয়ে যাবে। সে আঁকড়ে ধরে থাকতে চায় ঘরটিকে। কোথায় যাবে সে? কোথায়? বারান্দায় বেরোতেও সাহস হয় না। ম্যানেজার সাব, বলল ঝি। ফ্যাক্টরির খাতায় শ্রমিক হিসাবে নাম লেখা থাকলেও সে বিমলার ঝি। অন্তত এতদিন তাই ছিল। শ্রমিক সংঘের সভ্যা হিসাবে তারও মাইনা বেড়েছে ধর্মঘটের আপোষে। ম্যানেজার সাব নয়, বড়বাবু। কোঁচানো চাদর গলায়, আঙুলে অজস্র আংটি। বিমলা দেবী, আপনাকে সুখবর দিতে এলাম। ম্যানেজার সাহেবকে ধরেছিলাম, কাল থেকে আর 3 দিন আপনাকে থাকতে দিতে রাজি হয়েছেন। তাহলে? আর কিছু বলতে পারল না বিমলা। আপিল করে চাকরি রাখা যায় কি না তাও দেখতে হবে। আমি আপনার মতো ওদের পাল্লায় পড়ে ঠকেছিলাম একবার, যাক সে কথা। বিকেলে এলো বড়বাবু, সকালেও এলো সে। ক্যাম্পে কি পথে ফিরে যেতে হবে না? যদি সে বড়বাবুর কথা শুনে চলে, ক্যাম্পে নয়, পথে নয়। সারাদিন এই ভাবল সে। নিজের আঁচলটা তুলে চোখের সামনে ধরে সে মনে করল কি ময়লাই ছিল আঁচল। ক্যাম্পে থাকবার সময় শুধু কি একটুকুই আপনার আপন বলতে কেউ নেই? এ খবরও আমরা পেয়েছি। বড়বাবু বলল, সত্যি আমার কেউ নেই। কিন্তু সৌম্য, সে কি জানতো না এই ধর্মঘটের মতো ব্যাপারে তাকে জড়িয়ে দেওয়া কতখানি অবিমৃষ্যকারিতা? সে কি মুখ দেখাতে পারছে না বলেই পালিয়েছে? কিন্তু বাড়তি 3 দিনের আর 2 দিন আছে। এখনই স্থির করুন, যাবেন না থাকবেন। চমকে উঠল বিমলা। মনে হলো সে কেঁদে ফেলবে। কোথায় যাব? 3 দিনকে 3 মাস, 3 বছরও করা যায়। চমকে উঠেছিল সে। আর কোঁচানো চাদর গলায়, সুবিন্যস্ত কোঁকড়ানো চুল, সরু করে কাটা, যার গোঁফ, মৃদু মদের আর পান মশলার গন্ধ যার মুখে। বড়বাবু বলেছিল, আপনার একাডেমিক সার্টিফিকেট নেই, চা বাগানে তত ধরে না। আপনি আধুনিকা, তা বোঝা যায়। আপনার রূপ আছে, রূপসী। আর আপনি আপনার গার্জেন। সৌম্য আর ফিরবে না। আপনি কি 3 দিনকে 3 বছর করতে পারেন? করেছি, এই দেখো সেই 3 দিনের হুকুম। বড়বাবু একটা কাগজ ছিঁড়ে ফেললে। প্রথম থেকেই তোমাকে দেখছি, আজ এই আলোতে আরও ভালো। বসি বিছানাতেই। তত রাত হয়নি। তোমার ঝি এখানে আসতে দেখেছে, তা সেরকম ওরা অনেক দেখে। তুমি একা, তোমাকে দেখতে হয় না? আপনি কি এরই মধ্যে এই বাংলোয় 3 বছর করতে পেরেছেন সত্যি? আমাকে চলে যেতে হবে না। গভীর রাতের চাইতে এই সময়টা ভালো। দুঃখিত হতে হতে বরং উদাস হলো বিমি। বলবে কি? সৌম্য বসন্তে ফোটা নতুন জীবনের চম্পককলি আর আধপোকা কোঁকড়ানো চুলে আধেক কপাল ঢাকা বড়বাবু অভিজ্ঞতায় দক্ষ নিদাখ কাল, যা মৌলের গন্ধ মধুকে রসালে পরিণত করে, নীল মাছি আসে। 42 থেকে 52 উদ্বাস্তু। হতে পারে সে ঘর পরের, কিন্তু নিজস্বই বলা যায়, যার কাচের শার্সি বজ্রযোগিনীকে মনে আনে। কিন্তু বাড়ি ছাড়াও সে কি নিজস্ব নারীদের যেরকম থাকা স্বাভাবিক তা পরীক্ষা করা? কিন্তু পান আর মশলা মুখে পচে ওঠে। তাহলে নাম বলুন তার। সৌম্য না? সৌম্য গুহ? হ্যাঁ। আপনি পুলিশ? বড়বাবু বলেছে সৌম্যর সংবাদ। ক্ষমা করো, ক্ষমা করো। এটা একেবারেই মিথ্যা কথা, শুধু কবি কল্পনা। যে জন্মের আগে ভ্রূণ, তার সে যতই পরিপুষ্ট হোক, কখনো তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারে। কল্পনা, কল্পনা। সেটা কান্না ছাড়া কিছুই নয় যা বিমলা অনুভব করেছিল। গলা বন্ধ হয়ে আসছিল। এ কখনো হতে পারে অন্তস্থ ভ্রূণ হাত তুলে তার কণ্ঠরোধ করতে চেয়েছিল? সেই অস্বাভাবিক অভিযোগের সময় আসামির কাঠগড়ায় সৌম্য আর সাক্ষীর কাঠগড়ায় সে।
শ্রমিকদের উস্কানি দিয়েছিল সেই, শ্রমিকরা সাক্ষ্য দিল। অনেকবারই তারা এ ধরনের সাক্ষ্য দিয়ে থাকবে। বিমলা শুধু বলল তাকে সংঘ করতে পরামর্শ দিয়েছে সৌম্য, তাকে চালিয়েছে সৌম্য, চাকরিও সেই করিয়ে দেয় বড়ুয়ার সুপারিশে। সৌম্য কিছুই বলল না। কাঠগোড়ায় স্থির হয়ে দাঁড়িয়ে হাতে পাকানো কাগজ গুঁড়ো গুঁড়ো করে কুটি কুটি করে মেঝের উপর ফেলে দিচ্ছিল সে। চোখ তুলেও সে চায়নি, যেন লজ্জায় তার দৃষ্টি সংকুচিত। আর সেনাপতি সৌম্য, আমি কি তোমার খরচ করা যায় এমন সৈনিক ছিলাম? উনুনের ঠিক উপরে শূন্য অন্ধকার ঝিলমিল করে কাঁপছে, চোখ জ্বালা করছে। জল এলে কিছু শান্তি পাওয়া যেত। আহ সৌম্য, কিংবা একই তোমার পরিপূর্ণ হয়ে ওঠার পথের সঙ্গে আমার পরিণতির পথের বিরোধ? এই কি অনিবার্য ছিল? পূর্ব নির্ধারিত এমন কিছুই কি ঘটে থাকে? ভাতের জল বসালো বিমি। একটু দেরি হবে, আরেকবার চা করে দেবে ভুবনবাবুকে? সময় সময়, আদি অন্ত কেউ পায় না, কিন্তু একটি বিন্দুতে সে তোমাকে আশ্রয় দিতে পারে। কিন্তু সে তো অমনিবাস নয় যে ইচ্ছে করলে নামা ওঠা যাবে। সময়ের কল্পনাকে যদি বাসের কম্পনের সঙ্গে মিলিয়ে ফেলো তো তোমারই ভুল। সময়ের আশ্রয়বিন্দু থেকে একবার স্খলিত হলে আশ্রয় পাওয়া যায় না। যাকে ত্যাগ করেছ তাকে কি আর আপন করে পাওয়া যায়? মরণচাঁদের ছেলেকে নিয়ে তুমি শুধু অনেক কল্পনা করতে পারো। যে সম্বন্ধ তুমি নানাভাবে মুছে দিয়েছ তার ফিরিয়ে দিতে তুমি পারো না। বিমি শুকনো কান্নায় ফোঁপাতে লাগলো। কিন্তু সেও তো এক ধরনের স্থিতিলাভ, কতকটা যেন শান্তি। নির্বাস কি সেটুকু স্থিতিও পেতে পারে? কালক্রমে পুরনো জ্বালাগুলো জুড়িয়ে আসবে। আরও কিছুদিন জ্বলার জন্য নতুন কিছু তাকে সংগ্রহ করে রাখতেই হবে। কিন্তু কারা যেন হা হা করে কেঁদে উঠল কোথায়। বাইরের আগর ঠেলছে কেউ। ও কি! চমকে উঠল বিমি উনুনের সামনে। ভুবনবাবুর সাড়া পাওয়া গেল। সে টেবিল ল্যাম্প নিয়ে বাইরে এলো। বিমিকে দেখে বলল, সেই মাটি বোধহয় কাঁদছে। মা, নতুন বাড়ির বউটি, সন্ধ্যা থেকে তার ছেলেটিকে পাচ্ছে না। সেই যে চাকা চালাতো। আগর ঠেলে মালতী এলো। বৌদি ফিরেছে? এই তো, চা খেয়েছ? কারা সব কাঁদছে, বিমলা বললে। হ্যাঁ, তুমি সরো, চা করে নিই, আমিও খাবো। মালতী হাঁড়ি নামিয়ে কেটলি বসিয়ে বারান্দায় এলো। অনেক খোঁজাখুঁজি করছে সকলে। কেন? গাড়িতে উঠবার তাড়াতাড়িতে। কোনো কোনো পরিবার টুকরো টুকরো হয়েছে, কোনো বাবা মা তাদের শিশুদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। মালতী বলল, কালও তো কয়েকটা বাস যাবে, তাতে গেলে ছেলে খুঁজে পাবে। ভুবনবাবু বললে, তাছাড়া গাড়ি তো আসবে মাঝে মাঝে, তখন আবার পরিবারগুলো এক হতে পারবে। বসো বিমি। চা নিয়ে এসে মালতী বললে, সেই যে মরণচাঁদ আর সৌদামণি, তারা তাদের অভিমন্যুকে খুঁজছে। মাসি আবার নিয়ে পালালো কিনা কে জানে। সে ঢকঢক করে চা খেলে। জিজ্ঞাসা করলে, ভাতের হাঁড়িতে চাল ছাড়বে কি না? বিমলা টেবিল ল্যাম্পের কাছে বারান্দায় বসে পড়েছিল মেঝেতে। ভুবনবাবু সেখানে বসে বললে, এমন কি তাড়াতাড়ি মালতী? মালতী চা খেয়ে চলে গেল কাজের খোঁজে। ভুবনবাবু বললে, বসো বিমলা, এখানে চা খাওয়া হোক। তোমার চোখ দুটি বেশ লাল, নাকও সর্দি লেগেছে। আরে আরে, তোমার বালাজোড়া কই? বিমলা যেন নিজের খালি হাত দুটোকে দেখে অবাক। বললে, ওহো, ওরা সব চলে যাচ্ছে। ওদের সামনে সোনা পড়তে লজ্জা হলো। বালিশের তলে আছে, আনো না। ভুবনবাবু আবার পরিয়ে দিলেই বা। জানো ভুবনবাবু, একজন স্কুল মাস্টারের বিমিকে ধর্মপত্নী ভাবা উচিত লোকের। নষ্ট চরিত্র স্কুল মাস্টারের চাকরি থাকে না। সে দেওয়ালে হেলান দিয়ে বসল। ভুবনবাবু বালাজোড়া খুঁজে পেয়ে সেখানে আনলে। বিমি হাত বাড়িয়ে নিয়ে পড়ে নিলে। বললে, ভাবছি ভুবনবাবু,
বারান্দাটাকে ঘিরে গ্রিল দিয়ে নিলে কেমন হয়? আর নিচের ধাপ সমান উঁচু করে বাড়ির সামনের দিকটাকে ইট সিমেন্টে বাঁধিয়ে নিলে ফুলের টব বসানো যায়। আমরাও এরকম বসতে পারি বিকেলে। ভুবনবাবু বললে, কিন্তু বিমলা, একটা কথা শোনো। তোমার নাক চোখ দিয়ে জল গড়াচ্ছে, মুখ লাল হয়ে উঠেছে। এটা ধুলোর সাধারণ সর্দি নয়। ক্যালপল জাতীয় কিছু খাবে? বিমলা সোজা হয়ে বসল, আঁচলে চোখ মুখ মুছলে, বললে, রান্না করতে যাই। সে উঠে দাঁড়িয়ে বললে, আচ্ছা ভুবনবাবু, দিদি যখন চলে গেল আমরা কিন্তু এক ফোঁটা ওষুধ জোগাড় করতে পারিনি। সেটা কি সান্দের স্টেটে? না, ইম্ফলে। ভারতে ঢুকে? তাই নয়?